আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির শিশুর বিকাশ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। উন্নতির দুটো ধারা শিক্ষাবিজ্ঞানের ভাষায়, প্রথম বৃদ্ধি এবং দ্বিতীয় হল বিকাশ। বৃদ্ধি অর্থাৎ গ্রোথ, বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট। আর্নল্ড জোন্সের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। এখানে উল্লেখ করা প্রয়োজন, শিক্ষা ও মনস্তত্ত্বে বৃদ্ধির ধারণা শুধুমাত্র আকার ও আয়তনে বৃদ্ধি বোঝায় না, পরিণমন এর অন্তর্ভুক্ত। পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন হলো কোনো কিছু করার ক্ষেত্রে উপযুক্ত স্তরে উপনীত হওয়া, যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলি উপযুক্ত পরিমাণে শক্তিশালী হওয়া প্রয়োজন। বিকাশ হলো প্রার্থীর মধ্যে ক্রম পরিবর্তন, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না। ক্রিয়াগত অর্থাৎ ফাংশনাল পরিবর্তন আবশ্যিক শর্ত, যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি। এবার বৃদ্ধির বৈশিষ্ট্য ও নীতি এবং তাৎপর্য আমরা আলোচনা করব। প্রথমত, বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে। মিথস্ক্রিয়া অর্থাৎ ইন্টারেকশন। অনেক মনোবিদ মনে করেন বৃদ্ধির উপর বংশধারার প্রভাব অধিক। আবার অনেকের মত পরিবেশের কারণেই বৃদ্ধি ঘটে। অধিকাংশ মনোবিদ অবশ্য মনে করেন বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। কার প্রভাব বেশি বা কম অবান্তর প্রশ্ন এটা। শিক্ষকের কাজ হলো এমন পরিবেশ রচনা করা যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে তোলে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। এইচভি মেরেডিথ বৃদ্ধির হারের উপর লঙ্গিটিউডিনাল নিরীক্ষণ করেছেন। লঙ্গিটিউডিনাল বা লম্ব নিরীক্ষণ পদ্ধতি বলতে বোঝায় একই শিশু বা শিশু দলকে দীর্ঘ সময়ব্যাপী নিরীক্ষা করা। মেরেডিথ নিরীক্ষণ করে দেখেছেন, 1. জন্ম থেকে 2 কিংবা 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি। 2 নম্বর, 2.5 বছর বয়স থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়। 3. বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকেই বৃদ্ধির হার পুনরায় দ্রুত ঘটে। 4. বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়। এবার তৃতীয় বিষয়, বৃদ্ধি ও অনুশীলন। বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাব পাওয়া গেছে। চতুর্থ, শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। পঞ্চমত, ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে। যে শিশু বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্যদের থেকে এগিয়ে থাকে, সারা জীবনেই সে এগিয়ে থাকে। 6 নম্বর হলো একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। বৃদ্ধির ক্ষেত্রে এই বৃদ্ধির হারের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু কোনো বয়সে থেমে গিয়ে আবার শুরু হয় এমনটি ঘটে না। তাই বৃদ্ধির ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকতা একটি অন্যতম শর্ত। এবার আলোচনা করব বিকাশের নীতি সম্পর্কে, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। বিকাশ হলো একটি
প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা বা বৃদ্ধি করে এবং যা ব্যক্তিকে উৎকর্ষতার সঙ্গে কার্য সম্পাদনে সাহায্য করে। একটু বলি, গ্রোথ বা বৃদ্ধি সাধারণত শারীরিক বিষয়, কিন্তু বিকাশ বা ডেভেলপমেন্ট এটা কিন্তু অভ্যন্তরীণ মানসিক বিষয়। আরও স্পষ্ট করে বলা যায়, বৃদ্ধি বিকাশের রূপ নেয় যখন ওই বৃদ্ধি ব্যক্তির কার্য সম্পাদনে উৎকর্ষতা আনে। বিকাশকে আরও অর্থবহ করে তুলতে এর কয়েকটি নীতি উল্লেখ করা প্রয়োজন। বিকাশের প্রধান নীতিগুলি হল: 1. বিকাশ হল মিথস্ক্রিয়ার ফল। 2. বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। 3. বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। 4. বিকাশ উপর দিকে অর্থাৎ মস্তিষ্ক থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে। 5. বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। 6. বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়, যেমন হামাগুড়ি, দাঁড়ানো, হাঁটা। 7. বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। 8. ভবিষ্যৎবাণীর নীতি। 9. সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। আমরা সরলরৈখিক নীতি এবং স্পাইরাল নীতি পরবর্তীতে আলোচনা করব। বিকাশের ভবিষ্যৎবাণীর নীতির অর্থ হল মানুষের বৃদ্ধি ও বিকাশের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা ও পদ্ধতি রয়েছে, যা কিছু নির্দিষ্ট নীতির উপর নির্ভরশীল। এই নীতিগুলি অনুসরণ করে শিশুদের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়। এবার মূল নীতিগুলি আলোচনা করা হবে। প্রথম, সেফালোগডল নীতি, অর্থাৎ বিকাশ মাথা থেকে নিচের দিকে এগিয়ে যায়। প্রথমে শিশু মাথা ও ঘাড়ের পেশি নিয়ন্ত্রণ করে, তারপর বাহু ও হাত এবং শেষে পা ও পায়ের পাতা নিয়ন্ত্রণ করতে শেখে। 2 নম্বর, প্রক্সিমোডিস্টাল নীতি, অর্থাৎ বিকাশ শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে ঘটে, অর্থাৎ প্রথমে শরীরের মূল অংশ যেমন ট্রাঙ্ক বা ধড় এবং তারপর হাত ও আঙুলের সূক্ষ্ম পেশিগুলি নিয়ন্ত্রণ আসে। তৃতীয় হচ্ছে অর্থোজেনেটিক নীতি। এই নীতি অনুযায়ী বিকাশ অসংহত অবস্থা থেকে জটিলতার দিকে এগিয়ে যায়। প্রথমে যেখানে সামগ্রিক এবং পরে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলির বিকাশ ঘটে। চতুর্থত হচ্ছে পূর্বাভাসের নীতি। বিকাশের ধারাবাহিকতা ও ক্রমের একরূপতার মাধ্যমে শিশুর আচরণ এবং বৃদ্ধি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা সম্ভব। এখানে আমরা 4টে নীতি প্রধানত দেখতে পেলাম। এই 4টে নীতি প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো একটা শিশুর প্রথমে মাথা শক্ত হয়, ঘাড় শক্ত হয়, তারপরে যেটা সেফালোগডল নীতি থেকে আমরা জানতে পারছি, তারপর বাহু এবং শেষে হচ্ছে পা, অর্থাৎ মাথার থেকে নিচের দিকে। প্রক্সিমোডিস্টাল নীতিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কেন্দ্র অর্থাৎ ধড় অংশটা স্ট্রং হচ্ছে, শক্তিশালী হচ্ছে এবং তারপর আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে দূরের দিকের অঙ্গ প্রত্যঙ্গে, যেমন হাতের আঙুল। 3 নম্বরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অর্থোজেনেটিক নীতি, অর্থাৎ বিকাশ অসংহত অবস্থা থেকে জটিলতার দিকে এগিয়ে যায়। আস্তে আস্তে বিকাশ কি হয় আমরা সেটা বুঝতে পারি এবং আস্তে আস্তে সেটা আমাদের দৃষ্টির অন্তরালে চলে যায়, যেখানে প্রথমে সামগ্রিক এবং পরে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো ঘটে। চতুর্থত আমরা কি জানলাম? পূর্বাভাসের নীতি, অর্থাৎ বিকাশের ধারাবাহিকতাকে
লক্ষ্য করে ভবিষ্যৎবাণী করা যায় যে এর বৃদ্ধি কত দূর হতে পারে, বা এর হাইট কী হবে, বা এ কেমন দেখতে হবে একটা শিশু, সেই সম্পর্কে। এই নীতিগুলি শিশুদের শারীরিক, মানসিক এবং অন্যান্য দিকের বিকাশের একটি সুশৃঙ্খল প্রক্রিয়াকে নির্দেশ করে, যা আমাদের একটি সাধারণ ধারণা দেয় যে বেশিরভাগ শিশু কিভাবে, কখন নির্দিষ্ট মান অর্জন করবে। বিকাশের নীতি পড়তে গিয়ে আমরা সরলরৈখিক নীতি এবং স্পাইরাল নীতি নাম দুটো জেনেছি। এবার আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিকাশের সরলরৈখিক নীতি বোঝায় যে বিকাশ একটি স্থির ও একটানা গতিতে ঘটে, যেখানে স্পাইরাল নীতি বোঝায় যে বিকাশ ধাপে ধাপে হয়, যেখানে প্রতিটি নূতন স্তরে পৌঁছানোর আগের অর্জনগুলো সুসংহত করার জন্য একটি বিশ্রামের বা একীকরণের পর্বে থাকে, এবং তারপর আবার নূতন স্তরের দিকে অগ্রসর হয় একটি সর্পিল বা স্পাইরাল পথে। সরলরৈখিক নীতি আমরা কি দেখতে পাচ্ছি? এই নীতি অনুসারে বিকাশকে একটি সরল রেখার মতো দেখা হয়, যা ধারাবাহিকভাবে এবং অবিরামভাবে ঘটে। এখানে উন্নতির কোনো পর্যায় বা অগ্রগতিতে স্থবিরতা দেখা যায় না, বরং প্রতিটি পদক্ষেপ পরবর্তী ধাপের দিকে নিয়ে যায়। অর্থাৎ কি বোঝাচ্ছে? যে সরলরৈখিকভাবে বিকাশ আস্তে 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 ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঠিক আছে? এখানে কোনো বাধা প্রাপ্তির ব্যাপার নেই, কোনো বিড়ম্বনার ব্যাপার নেই। আস্তে আস্তে বিকাশ কাজ শুরু হয়েছে একটা শিশুর, এবং সেটা আস্তে আস্তে ম্যাচুরিটির দিকে দৌড়ে যাচ্ছে। এটা হলো সরলরৈখিক নীতি, যে সরল রেখায় বিকাশ এগিয়ে যাচ্ছে। কিন্তু স্পাইরাল নীতিতে আবার কি বলছে? এটি একটি পর্যায়ভিত্তিক বিকাশের ধারণা, যেখানে অনেকগুলো পর্যায় আছে। পর্যায়গুলো সম্পর্কে আমরা পড়ব একটু পর। যেখানে শিশু একটি নির্দিষ্ট স্তরে বিকশিত হওয়ার পর অর্জিত ক্ষমতাগুলো সুসংহত করার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থিতিশীল থাকে, এবং পরবর্তী সময়ে আবার একটা নতুন স্তরে গিয়ে পৌঁছায়। যেমন আমরা যদি দেখি অ্যাডোলেশন পিরিয়ড, যে পিরিয়ডগুলো আছে, বয়ঃসন্ধিকাল, তার আগের অবস্থাগুলো, সেইগুলোই বোঝাচ্ছে আর কি। এই একীকরণ পর্বের পর বিকাশ আবার নতুন করে শুরু হয়, এবং একটি সর্পিল বা স্পাইরাল আকারে বৃদ্ধি পায়, যেখানে একদিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আগের অর্জনগুলো অন্তর্ভুক্ত হতে থাকে। অর্থাৎ কি হচ্ছে? আগেরগুলো তো আছেই, এবং নূতন কিছু শিখছে, নূতন দিক বিকশিত হচ্ছে, এবং পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একটি শিশু প্রথমে কিছু নির্দিষ্ট শব্দ বলতে শেখে, তারপর সেই শব্দের ব্যবহার সে শুধু নির্দিষ্ট পরিস্থিতিতে সীমিত করে ফেলে, এবং পরে নতুন কিছু শব্দ বাক্য শেখে। প্রক্রিয়াটি স্পাইরাল প্রকৃতির। আমরা যদি উদাহরণ দিয়ে আরেকটু সহজ করে বোঝাতে চাই, শিশু প্রথমে খাবার বলতে সব খাবার বুঝতে থাকে, বা তাকে যদি পায়েস দেওয়া হয়, সে সব খাবারকেই যদি তাকে বলা হয় এই নাও পায়েস খাও, তাকে ভাত দেয়া হোক, ডাল দেয়া হোক, মাংস দেয়া হোক, যাই দেয়া হোক, সে সব খাবারকে পায়েসই বলবে। একটা শিশু তাই বলে। যেমন একটা শিশু বাবা বলতে শিখলে বা মা বলতে শিখলে সবাইকে সেই নামে ডাকে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সে আরও নতুন শব্দ যখন শেখে এবং চিনতে পারে এটা বাবা, ওটা মা, তখন সে আলাদা আলাদা জনকে আলাদা আলাদা নামে ডাকে। এই বিষয়টাকেই বলা হচ্ছে স্পাইরাল নীতি। সুতরাং সংক্ষেপে বললে সরলরৈখিক নীতি হলো সরলরেখার মতো অবিরাম ধারাবাহিক বৃদ্ধি। অন্যদিকে স্পাইরাল নীতি হলো ধাপে ধাপে বৃদ্ধি, যেখানে অগ্রগতি, একীকরণ এবং নূতন স্তরগুলির মাধ্যমে ঘটে।
এবার আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি পার্থক্য আছে, কিভাবে দুটো জিনিসকে আলাদা করব, সেই বিষয়ে আলোচনা করব। প্রথম পার্থক্য হচ্ছে আকার ও আয়তনে বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। আকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনে উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ বিকাশ শুধু আয়তনে বেড়ে যাওয়াটা নয়, সেখানে সে আয়তনে বেড়ে যাওয়াটা সময়ের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটা কতটা কার্য সম্পাদনে কাজে লাগছে, সেইটা হলো বিকাশের বিষয়। ২ নম্বর হচ্ছে বৃদ্ধি হলো কারণ এবং বিকাশ তার ফল। ওই একটু আগে বললাম যে বেড়ে যাচ্ছে, আয়তনে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে বেড়ে যাওয়াটা এখানে যদি কারণ হয়, সেই আয়তনে বেড়ে যাওয়ার ফলে শিশু আগে যে বালতিটা তুলে সরাতে পারতো না, এখন কিন্তু সরাতে পারছে বুদ্ধি প্রয়োগ করে এবং শারীরিক সক্ষমতাকে প্রয়োগ করে। এই কারণেই বৃদ্ধি হলো কারণ, বিকাশ তার ফল। তৃতীয়, বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বিকাশের ধারণায় দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সবই অন্তর্ভুক্ত। চতুর্থ পার্থক্য, বৃদ্ধি স্বতঃস্ফূর্ত, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। অপরপক্ষে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত। পঞ্চম পার্থক্য, বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রেই নির্দিষ্ট, যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশি বৃদ্ধি হবে, পায়ের পেশির উপর এর কোনো প্রভাব নেই। অপরপক্ষে বিকাশ সামগ্রিক, মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক, প্রাক্ষবিক বিকাশের উপরেও দেখা যায়। ষষ্ঠ পার্থক্য, বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, বিকাশ আমৃত্যু পর্যন্ত ঘটে। 7 নম্বর, বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ। 8, বৃদ্ধি পরিণমনগত, অর্থাৎ আয়তনগত, বিকাশ গুণগত। একটা ছোট বাচ্চাকে যদি একটি কাজ করতে বলা হয়, সে কিন্তু 5 বছর বয়সে সে কাজটা হয়তো করতে পারবে না, সেটা বড় সাইকেল চালাতে পারবে না, কিন্তু 10 বছর বয়সে গিয়ে সেই সাইকেলটা চালাতে পারবে। কেন পারবে? সাইকেলটার কিন্তু উচ্চতা দৈর্ঘ্য কিছু বাড়েনি। এদিকে শিশুর বৃদ্ধি হয়েছে, লম্বা চওড়া হয়েছে, কিন্তু সেইটা হওয়ার সাথে সাথেই সে ওই সাইকেল চালানোর বিদ্যাটাকে রপ্ত করে নিয়েছে। এই রপ্ত করার ব্যাপারটাই হচ্ছে বিকাশ, এবং সাইকেল চালানোর আগের মুহূর্ত পর্যন্ত তার যে শরীরে যে গঠনের আকৃতি বেড়েছে, সেটা হলো বৃদ্ধি। আমরা ষষ্ঠ পার্থক্যে দেখছিলাম বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। আমরা যদি দেখি যে আমাদের চুল একটা বয়স পর্যন্ত বাড়ে, তারপর কি হয়, চুলগুলো আস্তে আস্তে সব ঝরে যায়। কিন্তু আমরা যদি কোনো বিষয় সম্বন্ধে জ্ঞান আহরণ করি, আমরা যখন অনার্স পড়ছিলাম কোনো একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা সম্পর্কে যতটা না জানতাম, যখন মাস্টার্স করেছি তার থেকে অনেক বেশি কিন্তু সেই বিষয়ে জানতে পেরেছি। পরবর্তীতে যখন আরও পড়াশুনো করছি সেই বিষয়টা নিয়ে, আরও নতুন নতুন তথ্য জানতে পারছি এবং সেই সম্পর্কে আমাদের জ্ঞানের ভাণ্ডার আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। এইটা হলো বিকাশ। এবার আসি আমরা নবম পার্থক্যে। শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করলেও তা
বাঞ্ছিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মধ্যে প্রভেদ আছে। অপরপক্ষে শিক্ষার অন্যতম লক্ষণ হল ব্যক্তির পূর্ণ বিকাশ। অর্থাৎ বলতে চাইছে যে শিক্ষা অর্জন এর ফলে বৃদ্ধি ঘটতেও পারে, নাও ঘটতে পারে। বৃদ্ধি তো শারীরিক বৃদ্ধিরই কথা বলা হচ্ছে, শরীরের বৃদ্ধির ব্যাপার আছে। সেই কারণে বিভিন্ন মনোবিদ বলছেন যে শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করলেও তা বাঞ্ছিত কিনা, কতটা প্রাসঙ্গিক, কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু বিকাশের দিক থেকে যদি ধরা হয় তাহলে শিক্ষা না অর্জন হলে তো বিকাশ সম্পূর্ণ হবে না। তাই শিক্ষার অন্যতম লক্ষণ হলো ব্যক্তির পূর্ণ বিকাশ। আমরা কিছুক্ষণ আগে বিকাশের স্পাইরাল নীতিতে দেখছিলাম যে এটি পর্যায় বা স্তর বিষয় বিবৃতি দিচ্ছে। সেই নীতি অনুসরণ করে আমরা বিকাশের স্তরগুলো সম্পর্কে এবার জানার চেষ্টা করব। বিকাশের স্তর, তার সময়সীমা এবং বিকাশের দিক কি কি হয় একটা শিশুর ক্ষেত্রে, চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রাক জন্ম বা প্রিন্যাটাল নিষেকের থেকে 280 দিন সময়সীমা। বিকাশের দিক প্রধানত শারীরিক ও সঞ্চালনমূলক। দ্বিতীয়, জন্মকালীন পেরিন্যাটাল, প্রসবের সময় কোনো বিকাশ হয় না এই সময়টা। তৃতীয়ত, জন্মোত্তর পোস্টন্যাটাল, এর সময়সীমা 2 বছর। এক্ষেত্রে বিকাশিত হয় শারীরিক ও সঞ্চালনমূলক। তারপরে আসছে শৈশব ইনফ্যান্সি, এটাও ওই 2 বছর, সেখানে শারীরিক ও সঞ্চালনমূলক। তারপরে আসছে প্রথম বাল্যকাল আর্লি চাইল্ডহুড, 2 থেকে 6 বছর। জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে এখানে। পরবর্তী বাল্যকাল লেট চাইল্ডহুড, এটাও ওই 2 থেকে 6 বছরের মধ্যে। এখানে জ্ঞানমূলক, ভাষা, প্রাক্ষোভ বা প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তারপরে চলে আসছে কৈশোর বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রেও জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ হয়। এবার আসছে 11 কিংবা 12 থেকে 20 বছর। এখানেও বিকাশের ওই দিকগুলো ঘটে। এরপরে আসছে প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট পিরিয়ড, 20 থেকে 60 বছর পর্যন্ত, অর্থাৎ ম্যাচুরিটি থেকে ব্যক্তি যতদিন সন্তান উৎপাদন করতে পারে। এখানে বিকাশের দিক সেই জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ। তারপরে আসছে বার্ধক্য বা ওল্ড এজ, 61 বছর থেকে আমৃত্যু। এখানে বিকাশের দিক কি আসছে? কর্মক্ষমতা হ্রাস পায়, স্মৃতি ভ্রংশ হয়, স্বাস্থ্যহীনতা, দুর্বল ইত্যাদি। আজ এতদূর। পরবর্তী ভিডিওয়ে আমরা এর পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের
দেখার সুযোগ করে দিন শেয়ার করে। আর যদি ভিডিওতে কোথাও ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।